এক রাতে শাশুড়ি বললেন, তুমি যদি আমাকে টাইম না দাও, শারীরিক সম্পর্ক না করো, তাহলে তোমাদের ডিভোর্স করিয়ে দিব। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। কারেন্ট চলে গেছে, তাই ঘামছি। সুর বাড়ি এসেছি বেড়াতে। নতুন বিয়ে করেছি, বউয়ের প্রতি লয়াল, সেও আমার প্রতি লয়াল। আমাকে নাকি আমার শাশুড়ি আম্মাই পছন্দ করেছিল, কিন্তু আমি বিয়ের আগে জানতাম না যে এটা শারীরিক পছন্দ, যা এখন বুঝতে পারলাম। কয়েক মাসে যা বুঝলাম, আমার স্ত্রী লিলি একটা গর্লভ। তাকে একটা গাভীর সাথে তুলনা করা যায়। তাকে যদি বলি আজ সারাদিন গল্প করব, সে তাই করবে। যদি বলি আজ ঘুমাবে না, সে ঘুমাবে না। তার নিজের ইচ্ছা নাই, সে আমার কথা মতো চলে। কিন্তু সমস্যা হচ্ছে, আমি বাদে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার বাবা মা। তার মা যদি বলে ডিভোর্স দিতে, আমাকে সে দিয়ে দিবে। এটাই আমার ভয়। কাহিনী বর্তমানে আমার শাশুড়ি আমাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলেন। উনি বললেন আমার সুর আজকাল আর উনার সাথে সময় দেয় না। আমি লজ্জায় চুপ হয়ে আছি। এদিকে কারেন্টও চলে গেছে আর সে এসব বলছে। অন্য রুমে লিলি ঘুমাচ্ছে। এই রাতের বেলা গরমেও সে দিব্যি ঘুমাচ্ছে। কিভাবে আল্লাহ জানে। আমি আগে ভাবতাম এগুলো টিভি ও পত্রিকাতে হয়, শাশুড়ি জামাই মিলন। কিন্তু আজ বুঝলাম বাস্তবেও হতে পারে, যদি শাশুড়ি খারাপ থাকে। এখন আমার ভয়, মা এরকম, তাহলে মেয়ে কেমন হবে? সেও কি চাইবে তার মেয়ের জামাইয়ের সাথে? ছি, এসব আমি কি ভাবছি। বর্তমানে ফিরলাম কল্পনা হতে। শাশুড়ি বলছেন, রাত ৩টায় তুমি আমার রুমে এসো। আজ তোমার সুর ফিরবে না। আসবে তো? আমি ঘড়ির দিকে তাকালাম, রাত ১টা বাজে। আমি উঠে দাঁড়ালাম, আর তখনই কারেন্ট আসলো। রুমে এসে দেখি লিলি ঘুম থেকে জেগে আছে। ভয় পেলাম সে কি আমাদের সব কথা শুনে ফেলেছে, কারণ দেয়ালেরও কান আছে। আমি শুয়ে আছি চোখ বন্ধ করে খাটে। রাত ৩টা বাজে। লিলি ঘুমাচ্ছে। এখন আমার কাছে দুইটা রাস্তা। ১, শাশুড়ির ঘরে যাওয়া। ২, বাথরুম থেকে হিসু করে ঘুমিয়ে পড়া। আমি আমাদের ঘরের দরজা খুলে বের হলাম। তারপর শাশুড়ি। দরজা খুলে আমি আস্তে করে করিডোরে বের হলাম। পুরো বাড়িটা নিস্তব্ধ। হঠাৎ মনে হলো যেন বুকের ভেতর নিজের হার্টবিটটাই বাইরে থেকে শোনা যাচ্ছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে আমার হাত পা কাঁপছিল। শাশুড়ির ঘরের দরজার সামনে দাঁড়াতেই দেখি দরজাটা আধখোলা, ভেতর থেকে হালকা আলো বেরোচ্ছে। মুহূর্তের জন্য মনে হলো দরজা পেরোলেই আমি এক অজানা অন্ধকারে ডুবে যাব, যেখান থেকে ফেরার পথ থাকবে না। আমি এক পা এগোতেই পেছন থেকে হঠাৎ একটা আস্তে গলা শোনা গেল, তুমি এখানে কেন? আমি পিছন ফিরে তাকালাম, দেখি লিলি দাঁড়িয়ে আছে। তার চোখে ঘুমের কোনো চিহ্ন নেই, বরং তীক্ষ্ণ দৃষ্টি যেন আমার বুক ভেদ করে ঢুকে যাচ্ছে। আমি কিছু বলার আগেই ভেতর থেকে শাশুড়ির ডাক, কেন দেরি করছো? ভেতরে এসো। আমার শরীর জমে গেল। একদিকে আমার স্ত্রী, অন্যদিকে শাশুড়ির কণ্ঠ, আমি মাঝখানে দাঁড়িয়ে অসহায়। লিলি কিছু বলেনি, শুধু স্থির চোখে তাকিয়ে রইল। সেই দৃষ্টি এতটা অস্বস্তিকর ছিল যে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মনে হচ্ছিল যদি একটা শব্দ করি, তাহলে চারপাশের দেয়ালগুলো ভেঙে আমার লজ্জার সবকিছু প্রকাশ হয়ে যাবে। কিন্তু আমি নড়তেও পারছিলাম না। দাঁড়িয়ে আছি এমন এক দোটানায়, যেখান থেকে কোনো পথটা বেছে নিলে আমি বাঁচব, আর কোনটা নিলে আমার জীবন তছনছ হয়ে যাবে, আমি নিজেও জানি না। এই নিস্তব্ধ রাতের অন্ধকারে আমি শুধু ভাবছিলাম, আমার ভাগ্যে আসলে কি লেখা আছে। আমি দাঁড়িয়ে আছি শাশুড়ির ঘরের দরজার সামনে। ভেতরে ডাক আসছে, কেন দেরি করছো? এসো। আর পেছনে লিলি দাঁড়িয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে। আমার বুক ধকধক করছে। হঠাৎ লিলি আস্তে এসে আমার হাত ধরে ফেল। ঠান্ডা অথচ কাঁপা কাঁপা হাত। সে ফিসফিস করে বলল, চলো, আমার সাথে চলো। আমি কিছু না বলে ওর সাথে এগোতে লাগলাম। লিলি আমাকে নিয়ে গেল ছাদে। রাতের কালো আকাশ, চারপাশে নিস্তব্ধতা, শুধু হাওয়ার সো সো শব্দ। লিলি আমার দিকে তাকাল, তার চোখে ভয় আর অশ্রুর ছাপ। হঠাৎ সে বলল, তুমি কি জানো, মা অনেকদিন ধরে অদ্ভুত আচরণ করছে। আমি আগেও কিছু টের পেয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম হয়তো আমি ভুল দেখছি। আমি স্তব্ধ হয়ে গেলাম। বুঝলাম লিলি সব শুনেছে। ওর কণ্ঠে রাগ নেই, কিন্তু এক অদ্ভুত কষ্ট মিশে আছে। তুমি যদি আজ রুমে যেতে, আমি কি করতাম জানো? লিলি হঠাৎ প্রশ্ন করল। আমি চুপ করে রইলাম। লিলি ধীরে ধীরে কাছে এসে আমার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করল, আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু যদি তুমি ভুল করো, তাহলে আমি নিজেকে শেষ করে ফেলব।
তারপর আচমকাই লিলি আমার বুকের ভেতর মুখ লুকিয়ে কেঁদে ফেল। আমি হতভম্ব, স্তব্ধ। তার গরম নিঃশ্বাস আর কাঁদতে কাঁদতে শরীর কেঁপে ওঠা আমার ভেতরে এক অন্যরকম অদ্ভুত অনুভূতি তৈরি করল। ঠিক তখনই নিচ থেকে শাশুড়ির কণ্ঠ ভেসে এলো, তুমি কোথায় গেলে? আমার শরীর কেঁপে উঠল। লিলি মাথা তুলে তাকাল আমার চোখে। ওর দৃষ্টি এবার ভিন্ন, মিশ্রণে ভয়, আকুলতা আর এক অদ্ভুত টান। আমি বুঝলাম এই রাত শুধু ভয় আর লজ্জার নয়, বরং এমন কিছু ঘটতে চলেছে যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ছাদের কালো আকাশে চাঁদ মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। লিলি আমার বুকে মুখ গুজে কাঁদছে, আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছিল সময় থেমে গেছে। হঠাৎ নিচ থেকে শাশুড়ির কণ্ঠ ভেসে এলো, তুমি কোথায় গেলে? আমি অপেক্ষা করছি। আমার বুকটা ধক করে উঠল। লিলি গলা তুলে আমার চোখে তাকাল। ওর চোখে এক অদ্ভুত দ্বিধা, যেন সে কিছু ঠিক করে ফেলেছে। লিলি আস্তে করে আমার হাত চেপে ধরল, তারপর ফিসফিস করে বলল, চলো নেমে যাই। আমি অবাক হয়ে তাকালাম। মনে হচ্ছিল ও হয়তো আমাকে বাঁচাতে চাইছে, আবার হয়তো সামনে এক ভয়ানক ঝড়ের মুখোমুখি করে দেবে। আমরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। আমার বুকের ভেতর প্রতিটা ধাপের সাথে যেন আগুন জ্বলছিল। শাশুড়ির ঘরের সামনে পৌঁছাতেই দরজা পুরো খুলে গেল। আলোয় ভেসে উঠলেন উনি, আমার শাশুড়ি। সাদা জামা পরা, চোখে অদ্ভুত দৃষ্টি। তিনি একবার আমাকে দেখলেন, একবার লিলিকে। তারপর ঠোঁটে হালকা হাসি এনে বললেন, তুমি তো এলেই না, এত দেরি করলে কেন? আমার গলা শুকিয়ে গেল। আমি কোনো উত্তর দেওয়ার আগেই লিলি একেবারে আমার হাত শক্ত করে ধরে সামনে এগিয়ে গেল। তার গলা কেঁপে উঠলেও কথাগুলো স্পষ্ট শোনা গেল, মা, তুমি কি করতে চাইছো আমি সব বুঝতে পারছি। আমি আজ রাতে সব শুনেছি। তুমি আমার স্বামীকে এভাবে অপমান করতে পারো? তোমার নিজের মেয়ের জামাইয়ের দিকে এমন চোখে তাকাতে লজ্জা করে না? ঘরে এক মুহূর্তের নিস্তব্ধতা। শাশুড়ির মুখের হাসি মিলিয়ে গেল। তার চোখ লাল হয়ে উঠল, ঠোঁট কাঁপছিল। তিনি ধীরে ধীরে বললেন, তুই জানিস না লিলি, তোর বাবার সাথে আমার সম্পর্ক কেমন হয়ে গেছে। আমি একা। আমি ভেবেছিলাম। চুপ থাকো মা। লিলি এবার চিৎকার করল। তুমি যদি এভাবে আবারও চেষ্টা করো, আমি শুধু বাবাকেই বলবো না, পুরো গ্রামকে জানিয়ে দেব। তখন বুঝবে সমাজে কি অবস্থায় পড়তে হয়। শাশুড়ি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখে অশ্রু ভরে উঠল, কিন্তু সেখানে অনুশোচনার চেয়ে বেশি ছিল ক্রোধ আর অপমান। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুই কিছু বলছিস না কেন? তুই কি ওকে বুঝাতে পারিসনি? আমি কিছু বলার আগেই লিলি আমাকে বুকের কাছে টেনে নিল। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু দৃষ্টি শক্ত। এটা আমার স্বামী, মা। ওকে নিয়ে তোমার কোনো অধিকার নেই। মুহূর্তের জন্য মনে হলো এই মেয়েটিই যেন আজ আমার জন্য এক অদৃশ্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। আমার বুকের ভেতর অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। কিন্তু একই সাথে ভয়ও হচ্ছিল, শাশুড়ি কি এত সহজে থেমে যাবে? ঠিক তখনই দূরে গেটের শব্দ শোনা গেল। কার যেন মোটরসাইকেল ঢুকছে। লিলি আর আমি একসাথে তাকালাম। শাশুড়ির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, তোমার বাবা ফিরে এসেছে। আমার বুক কেঁপে উঠল। এ কি তবে আরও বড় ঝড়ের আগমনী সংকেত? চলবে। গেটের শব্দ যেন বুকের ভেতর বজ্রপাতের মতো বাজল। শাশুড়ির মুখ সাদা হয়ে গেল। লিলি আমাকে শক্ত করে আঁকড়ে ধরল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি না এক্ষুনি কি হতে যাচ্ছে। কয়েক সেকেন্ড পরেই দরজার বাইরে শিশুরের গলা শোনা গেল, কে এভাবে দরজা খোলা রেখেছে? শাশুড়ি হকচকিয়ে উঠে দাঁড়ালেন, চাদর গায়ে জড়িয়ে দরজার দিকে এগোলেন। আমাদের দিকে শেষবারের মতো তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিলেন, যেন ইশারা করলেন কিছু না বলতে। লিলি আমার হাত ছেড়ে দিল, কিন্তু তার চোখ বলছিল, চিন্তা করো না, আমি আছি। কিশোর ঘরে ঢুকতেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। তার চোখ ক্লান্ত, কিন্তু কণ্ঠ ছিল কঠিন। এত রাতে তোমরা সবাই জেগে আছো কেন? লিলি চুপ। আমি চুপ। শুধু শাশুড়ি ভাঙা গলায় বললেন, গরমে ঘুম আসছিল না। তাই আমি দেখলাম। লিলি কেঁপে উঠল, তার ঠোঁট নড়ছে, যেন সব বলে দেবে এক্ষুনি। আমি ওর হাত চেপে ধরলাম। এই মুহূর্তে যদি সত্যি ফাঁস হয়ে যায়, তবে পুরো সংসার ভেঙে যাবে। সুরের দৃষ্টি আমাদের উপর ঘুরে এলো। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে তিনি বললেন, আজকে আমি ক্লান্ত। আলো নিভিয়ে ঘুমাও। তারপর তিনি শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। শাশুড়ি হালকা শ্বাস ফেললেন, তারপর আমার দিকে তাকালেন। তার চোখে অনুশোচনা নেই, বরং অদ্ভুত একটা ক্রোধ, যেন লিলি আমাকে বাঁচিয়ে দিয়ে তার পরিকল্পনাকে ভেঙে দিয়েছে।
লিলি এবার মুখ খুল, তার কণ্ঠ কাঁপছিল কিন্তু শব্দগুলো ধারালো। মা, আমি এবার চুপ থাকলাম বাবার জন্য। কিন্তু আবার যদি এভাবে করো, আমি বাবাকে সব বলে দেব। তখন শুধু সংসার ভাঙবে না, তোমার মুখও সমাজে দেখানোর জায়গা থাকবে না। ঘরে তীব্র উত্তেজনা। শাশুড়ি কিছু বললেন না, শুধু ঠোঁট কামড়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। আমি বুঝলাম এই যুদ্ধ এখানেই শেষ হয়নি। লিলি আমাকে নিয়ে নিজের ঘরে ফিরল। দরজা বন্ধ করেই সে হঠাৎ আমার বুকে পড়ে গেল। তার নিঃশ্বাস দ্রুত, গরম শরীর কাঁপছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এত সাহস কোথায় পেলে? লিলি ফিসফিস করে বলল, তুমি আমার। আমি কাউকে তোমাকে ছুতে দেব না। মা হলেও না। কি তার চোখে ভয় ছিল, কিন্তু সেই ভয়কে চাপা দিয়ে বেরিয়ে আসছিল এক অদ্ভুত ভালোবাসার শক্তি। আমি কিছু বললাম না, শুধু ওকে আঁকড়ে ধরে রাখলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমাদের সম্পর্ক এক নতুন মোড়ে পৌঁছে গেছে। কিন্তু ভেতরে ভেতরে আমি জানি, এ ঝড় এখানেই থামবে না। সেদিন দুপুরের পর থেকে বাড়িটায় এক অদ্ভুত উত্তেজনা টের পাচ্ছিলাম। বাইরে সূর্য ডুবে যাচ্ছে, অথচ ভেতরে অন্ধকার যেন আমাদের ঘিরে ধরছে। লিলি আমার হাত ছেড়ে দিচ্ছিল না, কিন্তু তবুও আমার মনে হচ্ছিল আমরা আস্তে আস্তে ফাঁদে জড়িয়ে যাচ্ছি। শাশুড়ি তখন যেন অন্য মানুষ হয়ে গেছেন। তার চোখে এক ধরনের ঠান্ডা আগুন। তিনি স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছিলেন, অথচ প্রতিটা শব্দের ভেতর লুকানো ছিল হুমকি। রাতে খেতে বসার সময় তিনি হঠাৎ জোরে বলে উঠলেন, আজকাল আমাদের সংসারে শান্তি নেই। কে যেন অশান্তি ফেলে দিচ্ছে। কথাটা কার উদ্দেশ্যে বলা, সেটা আমাদের ছাড়া কেউ বোঝেনি। সুর চুপচাপ খেয়ে উঠে গেলেন, কিন্তু আমি আর লিলি মুখ চাওয়াই করলাম। আমরা বুঝলাম খেলা শুরু হয়ে গেছে। রাত গভীর হলে আমি লিলির পাশে শুয়েছিলাম। সে আমার বুকের ভেতর মুখ গুজে রেখেছিল। তার নিঃশ্বাস কেঁপে উঠছিল বারবার। হঠাৎ বাইরে দরজায় টকটক শব্দ হল। আমরা দুজনই আটকে উঠলাম। আমি উঠে দরজা খুলতেই দেখি শাশুড়ি দাঁড়িয়ে, হাতে পানির গ্লাস, ঠোঁটে মিষ্টি হাসি। তিনি বললেন, তোমাদের জন্য পানি আনলাম। আমার হাত কেঁপে উঠল। গ্লাসটা নিতে গিয়েই হঠাৎ মনে হলো এর ভেতর কিছু আছে কিনা। আমি এক চুমুকও খেলাম না। শাশুড়ির চোখ আমার মুখে, যেন তিনি খেয়াল করলেন আমি সন্দেহ করছি। লিলি তখন ঘরের ভেতর থেকে গলা চড়াল, আমরা নিজেরাই পানি খাবো মা, দরকার নেই। শাশুড়ি কিছু না বলে হেসে চলে গেলেন। কিন্তু যাওয়ার সময় তার চোখে অদ্ভুত দৃষ্টি ছিল, যেন বলছে, তোমরা যতই এড়াও, আমি ছাড়ব না। আমি দরজা বন্ধ করে ভেতরে ঢুকতেই লিলি ফিসফিস করে বলল, ওর উপর ভরসা করো না। মা আজকাল সবকিছুতে কৌশল করছে, হয়তো আমাদের ফাঁসানোর জন্য কিছু করছে। আমার বুকটা ধরফর করতে লাগল। যদি সত্যিই তিনি আমাদের ফাঁসানোর জন্য কোনো পরিকল্পনা করেন, তাহলে আমরা কোথায় দাঁড়াব? হঠাৎ নিচ থেকে একটা চিৎকার ভেসে এলো, ওই দেখো, ওরা একসাথে কি করছে। আমরা দুজন একসাথে ছুটে গেলাম বারান্দায়। দেখি বাড়ির কাজে রাখা এক আত্মীয়, যার চোখে শাশুড়ি অনেক আগেই কিছু সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, সে সবাইকে ডাকাডাকি করছে। তার গলার আওয়াজ শুনে আশেপাশের বাড়ি থেকেও একজন এগিয়ে আসছে। শাশুড়ি নিচে দাঁড়িয়ে, মুখে কান্নার ভান, গলা উঁচু করে বলছেন, আমার জামাই আর মেয়ে দুজন মিলে আমাকে অপমান করেছে। তোমরা সবাই বিচার করো। আমার বুক ফেটে যাচ্ছিল। গ্রামের সামনে এভাবে যদি আমাদের নাম ছড়িয়ে পড়ে, তবে আমি আর লিলির জীবন শেষ। লিলি আমার হাত ধরে বলল, তুমি ভেবো না, আমি তোমাকে ছাড়ব না। মা যতই চেষ্টা করুক, আমি সবাইকে সত্যটা বলবো। কিন্তু আমার মনে হচ্ছিল, সত্য বললেও কি মানুষ বিশ্বাস করবে? নাকি উল্টে আরও ভয়াবহ বিপদে পড়ে যাব আমরা? এই রাতটা হয়তো আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে দাঁড়াতে যাচ্ছে। বাড়ির উঠোনে মুহূর্তের মধ্যে ভিড় জমে গেল। আশেপাশের প্রতিবেশীরা টর্চলাইট হাতে ছুটে এল। শাশুড়ি তখন উঠোনের মাঝখানে দাঁড়িয়ে বুক চাপড়াচ্ছেন, চোখ থেকে পানি ঝরছে, গলা উঁচু করে বলছেন, আমার মেয়ের জামাই আমার ইজ্জত নিতে চেয়েছে। আমি কি এ বয়সে এসব সহ্য করব? তোমরা সবাই বিচার করো। চারদিক গুঞ্জনে ভরে উঠল। কেউ বলছে, এই কি সত্যি? কেউ বলছে, শাশুড়ির মুখ থেকে এমন কথা বের হলে নিশ্চয়ই কারণ আছে। আমার মাথার ভেতর বজ্রপাতের মতো বাজল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, লিলি তখন আমার সামনে দাঁড়িয়ে গেল। ওর চোখ লাল হয়ে আছে, কিন্তু দৃষ্টি অদ্ভুত। সে চিৎকার করে বলল, সব মিথ্যে। আমার মা ইচ্ছা করেই এসব বানাচ্ছেন। উনি আমাদের ফাঁসাতে চাইছেন, কারণ উনি নিজেই আমার স্বামীকে কুপ্রস্তাব দিয়েছেন। প্রথমে কেউ বিশ্বাস করতে চাইল না। চারদিক থেকে অবিশ্বাসের আওয়াজ উঠল। একজন বলল, মেয়ে কি কখনো মায়ের বিরুদ্ধে এমন কথা বলে?
আরেকজন বলল, হয়তো জামাইকে বাঁচাতে বানিয়ে বলছে। শাশুড়ি তখন কপালে হাত রেখে কাঁদছেন, আমার আপন মেয়ে আমাকেই দোষারোপ করছে। আমার এ বয়সে আর কি বাকি রইল। আল্লাহ, পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। সুর তখন ঘর থেকে বের হয়ে এলেন। তার মুখ গম্ভীর, চোখ ভয়ঙ্কর। তিনি ভিড় ঠেলে সামনে এসে গর্জে উঠলেন, এখানে কি হচ্ছে? কার সাহস হলো আমার পরিবারের নামে কলঙ্ক লাগায়? সবাই একসাথে চুপ হয়ে গেল। শাশুড়ি তৎক্ষণাৎ তার পায়ের কাছে গিয়ে বসে পড়লেন, শোনো, তোমার জামাই আমাকে অপমান করেছে। আমি সব সহ্য করেছি, কিন্তু আজ পারলাম না। আমি বাঁচতে চাই না। আমি এগিয়ে গেলাম, বুক ধরফর করছে। আমি বলতে গেলাম, কিন্তু গলা শুকিয়ে গেল। ঠিক তখন লিলি শ্বশুরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, সব মিথ্যে। বাবা, মায়ে আমার স্বামীকে কুপ্রস্তাব দিয়েছেন। উনি যদি আবারও মিথ্যে বলেন, আমি হাত কেটে ফেলব সামনে, সবার সামনে। এই কথায় চারদিক গুঞ্জনে ভরে গেল। গ্রামবাসীরা হতভম্ব। কেউ বিশ্বাস করছে শাশুড়িকে, কেউ লিলিকে। সুর স্থির হয়ে গেলেন। তার চোখ একবার স্ত্রীর দিকে, একবার মেয়ের দিকে, আরেকবার আমার দিকে। হঠাৎ তিনি গর্জে উঠলেন, সত্যি না মিথ্যে আমি নিজে বের করব। কাল সকালে গ্রামের মুরব্বিদের ডাকব। সবার সামনে বিচার হবে। উঠোনের বাতাস জমে গেল। শাশুড়ির মুখ ফ্যাকাশে হয়ে গেল, তবু চোখে ক্রোধের আগুন। লিলি আমার হাত শক্ত করে ধরল, তার ঠোঁট কাঁপছিল। আমি বুঝলাম, আগামী ভোর আমাদের জন্য শুধু বিচার নয়, হয়তো জীবনমরণের পরীক্ষা হয়ে উঠতে যাচ্ছে। সকাল হতেই গ্রামের মসজিদের সামনে বড় অঙ্গনে সবাই জড়ো হল। মুরব্বিরা এসে বসলেন, চারদিকে মানুষের ভিড়। আমি আর লিলি একসাথে দাঁড়িয়ে আছি। বুকের ভেতর ধকধক করছে। শাশুড়ি মাথায় ওড়না টেনে মুখ নামিয়ে বসে আছেন, কিন্তু চোখে সেই চিরচেনা ভান করা কান্না। শ্বশুর সবাইকে উদ্দেশ্য করে বললেন, আজ রাতে আমাদের পরিবারে যা ঘটেছে তার সত্য বের না হলে আমি কাউকে মুখ দেখাতে পারব না। তাই তোমাদের সামনে বিচার বসালাম। প্রথমে শাশুড়ি কথা বললেন। কেঁদে কেটে বললেন, আমি একটা দুঃখী স্ত্রী, স্বামী আমাকে ভালোবাসে না। আমি শুধু সংসার টিকিয়ে রাখতে চাইছিলাম। অথচ আমার মেয়ের জামাই, সে আমার ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে। আমি রাতের বেলা নিজের ঘরে বসে আল্লাহকে ডাকছিলাম, তখনই সে মানুষজন গুঞ্জন তুলল। অনেকেই মাথা নাড়ল। কারণ সমাজে একজন শাশুড়ির কথা এত সহজে মিথ্যে মনে হয় না। এরপর লিলি দাঁড়াল। তার চোখে অশ্রু, কিন্তু কণ্ঠ শক্ত, সব মিথ্যে। আমার মায়ে আমার স্বামীকে কুপ্রস্তাব দিয়েছেন। আমি নিজে কান দিয়ে শুনেছি। রাত ৩টায় উনি আমার স্বামীকে ঘরে ডাকছিলেন। আমি ওকে বাঁচিয়েছি। আমার মা নিজের লজ্জা ঢাকতে এখন উল্টো অভিযোগ করছেন। চারদিক আবার সরব হল। কেউ বিশ্বাস করল লিলিকে, কেউ করল না। আমি এতক্ষণ চুপ ছিলাম। এবার উঠে দাঁড়ালাম। বুক ধরফর করছিল, কিন্তু স্পষ্ট গলায় বললাম, আমি কিছুই চাইনি। আমি শুধু আমার সংসার চেয়েছি। শাশুড়ি আম্মা আমাকে যেদিন থেকে চাপ দিতে শুরু করলেন, সেদিন থেকেই আমি ভয়ে ভয়ে আছি। কিন্তু আজ আমি আর চুপ থাকতে পারব না। উনি যদি সত্যিই নির্দোষ হন, তবে আমি শপথ করে বলছি, আল্লাহ আমাকে ধ্বংস করুন। আর যদি আমি সত্যি বলি, তবে আল্লাহর কাছে চাই উনি নিজের অপরাধের শাস্তি পান। ও সবাই স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের জন্য যেন বাতাসও থেমে গেল। একজন প্রবীণ মুরব্বী এগিয়ে এলেন। তিনি শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, বোন, সত্যি কি আল্লাহ ছাড়া কেউ জানে না? কিন্তু মেয়ের মুখে মায়ের বিরুদ্ধে এ অভিযোগ যদি মিথ্যে হতো, তবে সে এত বড় সমাজে দাঁড়িয়ে বলতো না। কারণ এটা তো তার নিজের লজ্জাও। আর জামাইয়ের চোখে আমরা ভয়ের ছাপ দেখেছি, লালসা নয়। তুমি যদি নির্দোষ হতে, তোমার চোখে অপরাধবোধ থাকতো না। শাশুড়ির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি চুপচাপ বসে রইলেন। হঠাৎ কেঁপে উঠে বললেন, হ্যাঁ, আমি ভুল করেছি। আমি একা হয়ে গিয়েছিলাম। স্বামী আমার দিকে তাকাত না। আমি ভুল পথে ভেবেছিলাম। কিন্তু আমাকে ক্ষমা করুক। চারদিক গুঞ্জনে ভরে উঠল। কেউ বলল, আস্তাগফিরুল্লাহ, কেউ বলল, এমন লজ্জাজনক কাজ। সুর চোখ বন্ধ করে মাথা নিচু করলেন। তার চোখে অশ্রু জমল। তারপর তিনি গলা ভারী করে বললেন, তুমি আমাকে ধ্বংস করলে। আমি সংসারের মানচিত্র ভেঙে গেল গো। শাশুড়ি কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেলেন। লিলি আমার হাত শক্ত করে ধরেছিল। ওর চোখে অশ্রু, কিন্তু মুখে দিতা, আমি তোমাকে বাঁচালাম। আজ থেকে আমাদের সংসার হবে শুধু আমাদের। সেদিন থেকে আমাদের জীবন অন্য পথে চলে গেল।
শাশুড়িকে শ্বশুর আলাদা ঘরে পাঠালেন, কারো সাথে মেশা কমিয়ে দিলেন। গ্রামবাসী যদিও ফিসফিস করত, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সব থেমে গেল। আমি আর লিলি বুঝলাম, কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর মানুষ আমাদের সবচেয়ে কাছের মানুষই হতে পারে। আর ভালোবাসার আসল মানে হল কঠিন সময়ে পাশে দাঁড়ানো, বুক চিতিয়ে রক্ষা করা। এই ঘটনাটা আমাদের সংসারকে ভেঙে দেয়নি, বরং আগের চেয়ে শক্ত করেছে। তবে সেই রাতের স্মৃতি আমি কোনোদিন ভুলতে পারব না।